নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা 1 নম্বর অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.4 এর 3 নম্বরে যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে সেই ওয়ার্ড প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন কি আছে? আমাদের ক্লাসের নিয়ম কি, প্রথমে কোশ্চেনটা পড়বে, তারপরে ভিডিওটা স্টপ করে নিজেরা সলিউশন করবে, তারপরে এসে সমাধানটা দেখবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন কি বলছে? সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কি বলেছে? প্রথমে একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এর কি বলেছে? অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা ধরে নিই অতিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এটা কি হবে? অতিভুজ, আর এটা কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে কি বলেছে? অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ। ক্ষুদ্রতম বাহু আমরা কি ধরেছি? এক্স। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ, তাহলে 2x অপেক্ষা 6 বেশি। বেশি মানে কি? প্লাস করতে হবে, অ্যাড। তাহলে কত আসবে? 2x প্লাস 6। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আসবে? 2x প্লাস 6। এরপরে কি বলেছে? এরপরে বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আছে? 2x প্লাস 6। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। কম মানে কি? মাইনাস করতে হবে। তাহলে কি আসে? 2x প্লাস 4। তাহলে 3 নম্বর বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 2x প্লাস 4। এরপরে কি বলেছে? এরপরে ত্রিভুজের বাহু তিনটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের কি প্রথমে x এর মান বের করতে হবে। তাহলে আমরা কি যদি এটার নাম দিই এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কি পাবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? এসি হচ্ছে অতিভুজ, ভূমি কোনটা? বিসি হচ্ছে ভূমি, আর লম্ব কোনটা? এবি হচ্ছে লম্ব। আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কি আছে? এসি স্কয়ার। ভূমি কি? বিসি ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন আমরা কি এর মান পুট করে দেবো। এসি কত আছে? 2x প্লাস 6 তার হোল স্কয়ার। বিসি কত আছে? এক্স স্কয়ার। এবি কত আছে? 2x প্লাস 4 তার হোল স্কয়ার। এটা কত আসবে? এরপর আমরা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভেঙে নিই। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি? এক্স স্কয়ার প্লাস এটাও এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভেঙে নিই। 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস ইন্টু 4 প্লাস 4 তার হোল স্কয়ার। এরপরে কত আসবে? 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 ছয় কত? 24x প্লাস 6 ছয় কত? 36। এটা কত আসবে? এক্স স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 2 দিয়ে 4, 4 চারে কত? 16x প্লাস 16 আসবে। এরপরে কি আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসবো। এটা কত আসবে? 4x স্কয়ার প্লাস 24x প্লাস 36। এটা কত হচ্ছে? 5x স্কয়ার। 5x স্কয়ারটার দিকে কত আসবে? মাইনাস 5x স্কয়ার। এরপর এটা কত আছে? মাইনাস 16x মাইনাস কত? 16।
এরপরে কত আসবে, তাহলে এটা 4x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কত, মাইনাস এক্স স্কোয়ার, কত আসবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 16x, তাহলে কত আসবে প্লাস 8x 36 মাইনাস 16 কত আসবে প্লাস 20 ইকুয়াল টু 0। এরপরে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। এরপরে মাইনাসটা বাদ চলে যাবে, তাহলে কত থাকবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। এরপরে আমরা প্রথম উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছি, তারপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দুটাই আমরা দেখব। তাহলে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি, এখানে কত আসবে, উৎপাদকে বিশ্লেষণ করার রুল কি, এখানে কত আছে 1, তাহলে 1 ইন্টু 20 গুণ করলে কত আসবে 20, তাহলে 20 কে এখানে কত আছে 1 a ইন্টু সি, আমাদের সূত্র কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম থাকলে আমাদের কি এসি গুণ করতে হবে, তাহলে এসি গুণ করলে কত আসছে 20, তাহলে 20-কে আমাদের এমন দুটি নাম্বারে বিভক্ত করতে হবে যাদের ডিফারেন্স কত আসবে 8, তাহলে কত আসবে 20-কে কি হবে সহজেই বোঝা যাচ্ছে কত আসবে 10 ইন্টু 2, 10 ইন্টু 2 তাহলে কত আসবে 20, এখান থেকে কত আসবে দুটো ডিফারেন্স কত আসবে -8, তাহলে এটা কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস 2x মাইনাস 20 ইকুয়াল টু কত 0, তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। এরপর কত আসবে এক্স কমন নিলে এক্স মাইনাস 10 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু কত 0। এরপরে কত আসবে এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু কত 0। এখান থেকে আমরা কি জানি দুটো নাম্বারের গুণফল শূন্য হলে এক্স মাইনাস 10 আর এক্স প্লাস 10 কত হবে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা কি কত আসবে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান কত আসবে 10, এখান থেকে এক্স এর মান কত আসবে -2, তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেল, একটা কি এক্স এর মান 10 আর একটা এক্স এর মান কত -2। তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখবো এক্স এর মান কত আসছে। এরপরে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে লিখি, শ্রীধর আচার্যের সূত্র কখন প্রয়োগ হবে, এখানে সমীকরণটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। এরপরে আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে কি এ বি সি এর মান বের করবো, এ কত 1, বি এর মান কত -8 আর সি এর মান কত -20। অতএব এখান থেকে ডি এর মান কত আছে বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি স্কোয়ারের মান কত -8 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু -20, তাহলে কত আসবে 8 8 64, 4 2 8, তাহলে 4 2 8 কত আসবে 80, তাহলে কত আসছে 4 144, তাহলে কত আসছে ডি গ্রেটার দেন 0, মানে কি বাস্তব বীজ থাকবে, আমরা কি বাস্তব বীজ পাবো। এরপরে কি এরপরে আমরা শ্রীধর আচার্য সূত্র থেকে কি জানি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে -8, মাইনাস অফ -8 প্লাস মাইনাস এটা কত বেরিয়েছে 144, এখানে কত আছে 2 ইন্টু 1, বি এর মান কত -8 আর ডি এর মান কত বেরিয়েছে 144, এখন মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর 144-এর বর্গমূল কত 12, এটা কত আসবে 2, তাহলে এখান থেকে আমরা কি এক্স এর দুটো মান পাবো, এক্স কত হবে এক্স ইকুয়াল টু 8 প্লাস 12/2, একটা এক্স কত আসবে এক্স ইকুয়াল টু 8 মাইনাস 12/2, তাহলে এখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু 20/2, তাহলে থেকে যাবে 2 10 20, তাহলে কত থাকছে এক্স ইকুয়াল টু 10, এখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু -4/2,
তাহলে 2 2 4, তাহলে কত থাকছে x ইকুয়াল টু -2। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, কত x ইকুয়াল টু 10, একটা কি x ইকুয়াল টু -2। তোমাদের পরীক্ষার খাতায় যে কোনো একটা করতে হবে, ওই উৎপাদকের যদি বলে দেওয়া থাকে যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে মানগুলো বের করতে হবে। যদি বলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে দেখো, প্রয়োগ করে এক্স এর মান বের করো, তাহলে কি শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এটা আমরা কি শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে বের করেছি, তাহলে কি দুটোতে একই মান আসছে। এখন আমরা অ্যান্সার কোনটা নেব। যদি পরীক্ষার খাতায় কোনো কিছু না বলে দেওয়া থাকে, তাহলে তোমাদের যেটা সুবিধা মনে হবে, যেটা সহজ মনে হবে, সেটাই তোমরা করবে। তাহলে আমাদের এখন অ্যান্সার কী করতে বলেছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক্স এর মান কত বেরিয়েছে, এক্স এর মান বেরিয়েছে এক্স ইকুয়াল টু 10, একটা কত বেরিয়েছে এক্স ইকুয়াল টু -2। কিন্তু দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে কি আমাদের এক্স ইকুয়াল টু -2 মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসছে 10। তাহলে অতিভুজের মান কত আসবে, 2 × 10 + 6, কত আসবে 26। আর ক্ষুদ্রতম মান কত আসবে, এক্স এর মান 10 বসাই, তাহলে কত আসবে 4, কত আসবে 24। তাহলে ক্ষুদ্রতম বাহুর মান কত 10, অতিভুজের মান কত 26, আর তৃতীয় বাহুর মান কত 24। ওটাই আমাদের তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এখন পরীক্ষার খাতায় কেমনভাবে লিখবে, যদি উৎপাদকে বললাম, যদি উৎপাদকে বলে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবে, যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখাতে পারে তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বের করবে। আর যদি কিছু বলা না থাকে তাহলে তোমাদের সুবিধার মতো যেটা মনে হবে সেটা তোমরা করবে। তাহলে এরপরে কেমনভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা দেখে নাও। কি ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ধরেছে। অতিভুজের দৈর্ঘ্য কি 2x + 6, কারণ কি বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে কি কত আসছে 2x + 6। আর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত 2x + 4, কারণ কি বলেছে অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে অতিভুজের বাহুর দৈর্ঘ্য কত 2x + 4 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার, এই ইউনিট অবশ্যই লিখবে, ইউনিট লিখতে কখনো ভুল করবে না, যে ইউনিট দেওয়া থাকবে সেই ইউনিটটা অবশ্যই লিখবে পরীক্ষার খাতায়। এরপরে কি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দেখিয়েছে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি ভূমি স্কয়ার ইকুয়াল টু প্লাস লম্ব স্কয়ার। সেখান থেকে সমীকরণটা কি এসে এক্স স্কয়ার - 8x - 20, সেখান থেকে এক্স এর মান বের করেছে কত এসে এক্স ইকুয়াল টু 10, আরেকটা কত এসে এক্স ইকুয়াল টু -2। কিন্তু এক্স হলো বাহুর দৈর্ঘ্য, তাই কি এর মান ঋণাত্মক হতে পারে না, এটা অবশ্যই লিখে দেবে। আমরা যে মানটা নিচ্ছি না সেটা আমরা কেন নিচ্ছি না সেটা আমাদের বলে দিতে হবে। তাহলে কি যেহেতু এক্স হলো বাহুর দৈর্ঘ্য তাই এর মান ঋণাত্মক হতে পারে না, অতএব গ্রহণযোগ্য মান হলো কি এক্স ইকুয়াল টু 10। তাহলে কি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। কী করে বের করলাম, ওটা এক্সের জায়গায় শুধু মানগুলো পুট করেছি, তাতে বেরিয়ে গেছে। এরপরে আমাদের অ্যান্সার ঠিক আসছে না ভুল আসছে আমরা কী করে দেখবো, ওই পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে সেখানে মানগুলো বসাবো। যদি ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ আসছে তাহলে কি সমীকরণ আমাদের উত্তর ঠিক আছে। তাহলে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করেছে কত আসছে 676, তাহলে আর অতিভুজ স্কয়ারে কত আসবে 26 স্কয়ার মানে কি 676। তাহলে কি শব্দের সমস্যা হলে প্রথমেই এক্স চলক নির্ধারণ করো। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই ঋণাত্মক মান গ্রহণ করবে না। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করা। তাহলে আমাদের এখান থেকে এই যে এই বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা থেকে শুরু করতে হবে, কারণ এখানে কি বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। আমাদের প্রথমে জানতে হবে নাম্বার আর সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য। সংখ্যা মানে হচ্ছে নাম্বার, সংখ্যাকে ইংরেজিতে কি বলে নাম্বার, আর অঙ্ককে ইংরেজিতে কি বলে ডিজিট। আমাদের ডিজিট সংখ্যা হচ্ছে 10টা, সেগুলো কি কি 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের ডিজিট কত আছে
10টা, 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট নিয়ে আমাদের পুরো ইনফিনিটি পর্যন্ত নাম্বার আমরা গঠন করতে পারি। যেমন 21, 21-এ কতগুলো ডিজিট আছে? 21-এ দুটো অঙ্ক আছে। কি ডিজিট মানে কি? অঙ্ক। তাহলে 21 নাম্বারটাতে কতগুলো অঙ্ক আছে? দুটা। কি কি আছে? 2 আর 1। 2 হচ্ছে কি? ডিজিট। আর 1 হচ্ছে কি? ডিজিট। তাহলে এখানে এটা কি? 2 ডিজিট নাম্বার। ধরো 140, এখানে কতগুলো ডিজিট আছে? 3টা ডিজিট আছে। কি? 1 4 আর 0। তাহলে এটা কি? 3 ডিজিট নাম্বার। তাহলে কি? আর এগুলো কি? আর সিঙ্গেল ডিজিট যেগুলো, সেগুলো হচ্ছে সিঙ্গেল নাম্বার। সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে কি? ডিজিট আর নাম্বার হচ্ছে একই। তাহলে বুঝতে পারলে নাম্বার কাকে বলবো আর ডিজিট কাকে বলবো। ডিজিট আমাদের 0 থেকে 9 পর্যন্তই আছে, কিন্তু নাম্বার আমাদের কি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে নাম্বার ডিজিট থেকেই উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কি কনসেপ্ট। এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তখন কাজে লাগাতে পারবে। ডিজিট আর নাম্বার, এই দুটার মধ্যে পার্থক্য আমাদের প্রথমে জানতে হবে। এরপরে কি বলেছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ধরি এককের ঘরের অঙ্ক কত? ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের কি দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? 2x। তাহলে একক কত আর দশক কত? একক হচ্ছে x আর দশক হচ্ছে কি? 2x। এখন আমরা জানি কোনো সংখ্যাকে আমরা যদি 21কে আমরা কি লিখতে পারি? 2 × 10 + 1। 25কে আমরা কি লিখতে পারি? 2 × 10 + 5। এটা কি? এককের ঘরের অঙ্ক। এটা দশকের ঘরের অঙ্ক। এটা কি? এককের ঘরের অঙ্ক। এটা দশকের ঘরের অঙ্ক। তাহলে কি? দশকের ঘরের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করছি, আর এককের ঘরের অঙ্ক আমরা প্লাস করছি। তাহলে এখানে যেটা আছে, এটাকে আমরা যদি সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের সংখ্যা কি করে বের হবে? এগুলো হচ্ছে একটা করে ডিজিট। এককের ঘরের ডিজিট কত? x অঙ্ক। আর দশকের ঘরের অঙ্ক কত? 2x। এখানে এককের ঘরের অঙ্ক কত? 5। দশকের ঘরের অঙ্ক কত? 2। তাহলে এখানে সংখ্যাটা কি বেরোবে? দশকের ঘরের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করব, প্লাস এককের ঘরের অঙ্ক করব। তাহলে আমাদের কি? সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এটা কত আসবে? 20x + x। এটা কত আসছে? 21x। তাহলে সংখ্যাটি আমাদের কত আসছে? সংখ্যাটি আসছে আমাদের 21x। এরপরে কি বলেছে? এরপরে আমাদের প্রথম থেকে পড়ি। একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যাটা বের করলাম। 2 অঙ্কের সংখ্যাটা কত আসছে? 21x। 21x কি করে আসছে সেটা বুঝতে পারছো তো? এরপরে কি বলেছে? 2 অঙ্কের ধনাত্মক সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে আমাদের সংখ্যা বেরিয়ে গেছে। একে কি? এককের 21x কে আমরা এককের ঘরের অঙ্ক কত? x। তাহলে x দিয়ে গুণ করলে কত আসবে? 189। এটাই আমাদের কি? প্রদত্ত সমীকরণ। তাহলে আমাদের সমীকরণ কি আসছে? 21x × x সমান কত? 189। এরপরে আমরা সিম্পলিফাই করব, কত আসবে? 21x এর স্কোয়ার, তাহলে 189। এরপরে x স্কোয়ার কত আসবে? x স্কোয়ার = 189/21। এটা কত আসবে? 9 দিয়ে চলে যাবে। এটা কত আসছে? x স্কোয়ার = 9। তাহলে x কত আসবে? x যখনই রুট ওভার করবে তখনই কি? প্লাস মাইনাস চিহ্ন আসবে। তাহলে x কত আসবে? +-3। তাহলে x এর মান কত আসছে? x +3। এটা কত আসছে? x -3। x কত? +-3। তাহলে x কত আসছে? +3। আর x কত আসছে? -3। তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেল। কিন্তু আমরা কি জানি? ডিজিট কখনো ঋণাত্মক হতে পারে না, সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এককের ঘরের অঙ্ক কি হবে? অঙ্ক যদি কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এককের ঘরের অঙ্ক কি? x -3 গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? x +3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক কি? x = 3। এখন আমরা পরীক্ষার খাতায় কি করে লিখবো, সেটা দেখে নিই। ধরি এককের ঘরের অঙ্ক কত?
এক্স শর্তানুসারে দশকের ঘরের অঙ্ক কত 2x, এটা তোমাদের দেখানোর দরকার নেই। তারপরে 2 অঙ্কের সংখ্যাটি গঠনের নিয়ম কি, সংখ্যা ইকুয়াল টু কি, দশকের ঘরের অঙ্ককে আমরা কি 10 দিয়ে গুণ করব প্লাস এককের ঘরের অঙ্ক করব। এরপরে সংখ্যাটি হলো কত 21x, 21x তার প্রশ্নানুসারে সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কত হবে 189। তার সংখ্যাটি কত, সংখ্যাটি কত আসছে 21x স্কয়ার ইকুয়াল টু 189, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 9, তাহলে x এর মান কি আসছে প্লাস মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু কত 3 আর x ইকুয়াল টু কত -3, কিন্তু x হলো একটি অঙ্ক বা ডিজিট, তাই ঋণাত্মক সংখ্যা অঙ্কের মান ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক সংখ্যার অঙ্কের মান তাহলে গ্রহণযোগ্য হতো x ইকুয়াল টু 3। তাহলে এরপরে আমরা কি, তাহলে উত্তর আমরা কি লিখবো, এককের ঘরের অঙ্ক কত 3, কেন আমরা -3 বাদ দিচ্ছি সেটা বুঝতে পারছো। তাহলে যাচাই কি হবে, সংখ্যা ইন্টু এককের ঘরের অঙ্ক কত আসবে 189, সংখ্যাটি কি 21 ইন্টু 3 63 আসছে, 63 সঙ্গে 3 গুণ করলে কত আসবে 189, তাহলে উত্তরটি সঠিক আসছে। তাহলে যাচাই আমরা কি করব, যেটা বলেছে 21x স্কয়ার ইকুয়াল টু 189, তাহলে x এর মান যদি বসালে যদি বাম পক্ষ ডান পক্ষ আসে তাহলে আমাদের কি অ্যান্সার ঠিক আছে। এরপরে এক্সামটি কি আছে, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই মনে রাখবে কি, দশকের ঘরের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করব প্লাস এককের ঘরের অঙ্ক করব, তাহলে ধারণাটি মনে রাখলে দ্রুত সমীকরণ গঠন করা যায়। তাহলে অঙ্কের মান ডিজিট সবসময় কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এরপরে অঙ্কটা কি বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, 180 মিটার দৌড়াতে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে অনিকের গতিবেগ নির্ণয় করি। তাহলে আমাদের যার গতিবেগ নির্ণয় করতে বলেছে তাকে x ধরে নিই, তাহলে কি অনিকের গতিবেগ হচ্ছে x, ধরি অনিকের গতিবেগ হচ্ছে x, তাহলে সালমার গতিবেগ কত হবে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের চেয়ে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে সালমার গতিবেগ কত হবে x প্লাস 1, এটা কি হবে মিটার পার সেকেন্ড, এটাও কি ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড, কি আছে মিটার পার সেকেন্ড আছে, তাহলে কি সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড আর অনিকের গতিবেগ কি x মিটার পার সেকেন্ড। এখন কত মিটার বলেছে 180 মিটার দূরত্ব যেতে হবে, আমাদের সূত্র কি আছে, দূরত্ব সমান কি গতিবেগ ইন্টু সময়, আর এখানে আমাদের কি বের করতে বলেছে, সময় কি সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে কি আমাদের সময় বের করতে হবে, তাহলে এখান থেকে সময় কি আসবে, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব গতিবেগ এটাই আমাদের সূত্র। এখন কি অনিকের গতিবেগ কত x মিটার পার সেকেন্ড, তাহলে কি x মিটার যায় অনিক 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে 1/x সেকেন্ডে, তাহলে 180 মিটার যাবে কত সেকেন্ডে 180/x সেকেন্ডে। এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষার খাতায় কেমন করবে সেটা তোমাদের পরে লিখে দেওয়া আছে, এখন শুধু তোমরা বোঝার উপর ধ্যান দাও, কি যেটা বলছি সেটা শুনো, মন দিয়ে শুনতে হবে। তাহলে কি সালমা না অনিকের গতিবেগ কত x মিটার পার সেকেন্ড ধরেছি, তাহলে অনিক x মিটার যায় কি 1 সেকেন্ডে, অনিক x মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত, ঐকিক নিয়ম তো জানো তোমরা সবাই, 1 মিটার যাবে 1/x সেকেন্ডে, তাহলে 180 মিটার যাবে 180/x সেকেন্ডে, এটা কি অনিকের সময় বেরিয়ে গেল, 180 মিটার যেতে অনিক কত সময় নেই। এরপরে আমাকে সালমার গতিবেগ বের করব, সালমার সময় বের করব, সালমা কত x প্লাস 1 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে, 1 মিটার যাবে 1/x প্লাস 1 সেকেন্ডে, আর 180 মিটার যাবে 180/x প্লাস 1 সেকেন্ডে, তাহলে কি এটা হচ্ছে অনিকের 180 মিটার যেতে সময় লাগে 180/x সেকেন্ড, আর সালমার 180 মিটার যেতে সময় লাগে 180/x প্লাস 1 সেকেন্ড। যার গতিবেগ বেশি তার কি সময় কম লাগবে,
আর যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে। তাহলে আমাদের কি বলেছে, সালমা অনিকের চেয়ে 2 সেন্টিমিটার আগে পৌঁছায়। তাহলে কি হবে, 180/x, কারণ কি অনিকের বেশি সময় লাগছে আর আমরা কি বড় থেকে সবসময় ছোট বিয়োগ করব। কত আসবে, x + 1 = কত, 2। এটাই আমাদের কি সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমরা এখন সমাধান করব। কত আছে, কত আসছে, 180/x মাইনাস 180/x + 1 = কত, 2। এরপরে আমরা 180 কমন নিই, 180 এখানেও আছে এখানেও আছে, তাহলে 180 কমন নিলে 1/x + 1 = কত, 2। এরপরে নিচের লসাগু করি, তাহলে কত আসবে, x ইন্টু x + 1, তাহলে কত আসবে, x + 1 মাইনাস এক্স আর 2/180টা নিচে নিয়ে চলে আসি, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তখন কত পরে থাকবে, 1/x² + x = কত, 1/90। এরপরে ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে, x² + x = 90। তাহলে কত আসবে, x² + x মাইনাস 90 = কত, 0। এখন আমরা কি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে দেখব। উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে তোমাদের। তাহলে আমরা এখন কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখি। তাহলে আমরা কি একে ax² + bx + c = 0 সঙ্গে তুলনা করব। এখান থেকে a এর মান কত আসবে, 1, b এর মান কত আসবে, 1, আর c এর মান কত আসবে, -90। তাহলে d এর মান কত আসবে, b² - 4ac। তাহলে b² কত, 1 এর স্কয়ার -4, 4 × 1 × -90। তাহলে কত আসবে, 1 + 4 9 কত, 36। তাহলে কত আসছে, 361। এখানে কোথাও আমরা কি কোনো ভুল করছি, 2 9 18 90, ঠিক আছে, x² + x - 90, ঠিক আছে। a এর মান কত, 1, b এর মান কত, 1, আর c এর মান কত, -90, ঠিক আছে। d = b² - 4ac, তাহলে কত আসছে, 4 9 34, 361। এরপরে 361, এরপরে x এর মান কি হবে, x = -b ± √b² - b² কত, 361/b² - 4ac/2 × a। এখন 361 বর্গমূল কত, 1 1 1, এর কত আছে, 1 1 2 6 1, এখান থেকে কত, 2। b² - 4ac প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 361 2। তাহলে এখানে কত আসবে, 9 যদি করি, 9 9 81, 9 81, 2 9 18, তাহলে 9 দিয়ে যাবে, কত আসবে, 9 9 81, হাতে 8, 2 9 18, 18 2 26, তাহলে কত আসছে, 19। -b ± √b² - 4ac, তাহলে এখানে -b এর মান কত আসবে, -b এর মান হচ্ছে 1। তাহলে কত আসছে, এখান থেকে x = -1 + -19/2। এটা আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করেছি কি, -b ± √b² - 4ac। তাহলে আমাদের কি আসছে, x = -1 + -19/2। কত আসছে, x = -1 + -19/2। অতএব x = কত হবে, -1 + 19/2, আরেকটা x = কত হবে, -1 - 19/2। তাহলে কত আসবে, x = 18/2, 2 9 18, কত আসবে, x = 9। এখান থেকে কত আসবে, x =
-20/2, তার কত আসবে x = -10, কত আসছে x = -10, তার কত আসছে x = 9 আর x = -10। এখন আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে? অ্যান্সার গতিবেগ, অনিকের গতিবেগ বের করতে বলেছে, মানে আমাদের x এর মান বেড়ে গেছে, তাহলে কি গতিবেগ কখনো কি ঋণাত্মক হতে পারে না, তাহলে x = -10 আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে অনিকের গতিবেগ কত? 9 মিটার/সেকেন্ড, 9 মিটার/সেকেন্ড অনিকের গতিবেগ। তাহলে সেটা আমরা পরীক্ষার খাতায় কী করে লিখবো? অনিকের গতিবেগ হচ্ছে x মিটার/সেকেন্ড, সালমার গতিবেগ কত? x + 1 মিটার/সেকেন্ড, মোট দূরত্ব কত? 180 মিটার। আমরা জানি কি সময় = দূরত্ব বাই গতিবেগ, যেটা আমরা বের করেছি। এরপরে অনিকের সময় কি হচ্ছে? 180/x সেকেন্ড। এটা ঐকিক নিয়মের সাহায্যে আমরা কি করে বের করছি এটা লিখেছি। সালমার সময় কত লাগে? 180/x + 1 সেকেন্ড। এরপরে কি অনিকের সময় বেশি লাগে, তাহলে 180/x - 180/x + 1 = 2। সেখান থেকে সিম্পলিফাই করে সমীকরণটা কি আসছে? x² + x - 90। তাহলে আমাদের মান কত আসছে? এটা উৎপাদকে বিশ্লেষণ করেছে। আর আমরা কি এর আগেরটা আমরা কি করলাম? সিরিজ ধারার সূত্র প্রয়োগ করে দেখেছি। যেটা তোমাদের সোজা মনে হবে সেটাই তোমরা পরীক্ষার খাতায় করবে, যদি স্পেসিফিকভাবে কোনো কিছু বলে দেওয়া না থাকে। তাহলে x কত আসছে? x = 9 আর x = -10। -10 আমরা কেন নিতে পারি না? কারণ কি গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে কি গ্রহণযোগ্য মান হচ্ছে x = 9। অনিকের গতিবেগ কত? 9 মিটার/সেকেন্ড। তাহলে কি অনিকের সময় হচ্ছে 20 সেকেন্ড, সালমার সময় হচ্ছে 18 সেকেন্ড, সময় পার্থক্য কত? 2 সেকেন্ড। সময় = দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রটি গতিবেগের অঙ্কের মূল চাবিকাঠি। যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে, তাই সমীকরণে তার সময়টা প্রথমে আমরা কি সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? অনিকের গতিবেগ হচ্ছে 9 মিটার/সেকেন্ড। এরপরে কোশ্চেনটা কি আছে? পার্কের ক্ষেত্রফল বের করতে বলেছে। কি বলেছে? একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য একটি বর্গাক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ 3 সেন্টিমিটার কম। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কি 78 মিটার² কম হলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার² কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি একটা কি বলেছে? একটা আয়তাকার পার্ক আর একটা কি বর্গাকার পার্ক বলেছে। তাহলে দুটো পার্ক আমরা প্রথমে ড্র করে নিই। এটা কি আয়তক্ষেত্রাকার পার্ক। আয়তক্ষেত্রে কি বিপরীত বাহু দুটো পরস্পর সমান এবং তাদের প্রত্যেকের কোণ কি 90 ডিগ্রি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি কি তাদের চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণ কি 90 ডিগ্রি। এরপরে আমরা কি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ধরে নিই। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? এক্স। এক্স কি বলেছে? ইউনিট কি আছে? এক্স মিটার। তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? এক্স মিটার, কারণ কি বর্গক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। এরপরে কি বলেছে? আয়তাকার পার্কের দৈর্ঘ্য বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে কি 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ 3 সেন্টিমিটার কম। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য কি হবে? 5 সেন্টিমিটার বেশি আর প্রস্থ কত? 3 সেন্টিমিটার কম। তাহলে এটা হচ্ছে প্রস্থ, এটা কি হচ্ছে দৈর্ঘ্য। এরপরে কি বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে তার কি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। বাহুর স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? x + 5 আর প্রস্থ কত আছে? x - 3। তাহলে এটা কি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, এটা কি বর্গাকার পার্কের ক্ষেত্রফল।
এরপরে কি বলেছে, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ অপেক্ষা 78 সেন্টিমিটার কম। তাহলে কি বর্গাকার পার্কের আমরা কি দ্বিগুণ করব, তাহলে কত আসবে 2x²। সেখান থেকে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে আয়তক্ষেত্রাকার পার্কের সেটা কি বিয়োগ করব, সেটা বিয়োগ করলে কত আসবে, কত সেন্টিমিটার কম, 78 মিটার স্কয়ার কম। কত আসছে, এখানে কত আসবে x²। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এরপরে আমরা কি সিম্পলিফাই করবো, কত আসবে 2x² মাইনাস x² মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15, এটা কত আসবে 78। এরপরে কত আসবে 2x² মাইনাস x প্লাস মাইনাস 3x প্লাস 2x কত মাইনাস 3x প্লাস 5x কত আসবে প্লাস 2x প্লাস প্লাস 2x আর প্লাস মাইনাসে কী হবে মাইনাস, এটা কত আসবে মাইনাস 2x। এটা কত আসবে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস 15, 78টা বাম পাশে নিয়ে আসি, কত আসবে 0। এরপরে কত আসবে x² মাইনাস 2x, এরপরে এটা মাইনাস করে কত আসবে 63 মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কি সহজেই চলে আসবে, না হলে আমাদের কি 63কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে, আমরা এখানে কি করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, দুটোই আমরা করে রাখি। তাহলে এখানে আমরা প্রথমে কি x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করব, 0-এর সঙ্গে তুলনা করলে কত আসবে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -2, c ইকুয়াল টু কত আসবে -3। সরি এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি ক্যাপিটাল ডি এর মান বের করব। ক্যাপিটাল ডি কত b² মাইনাস 4ac, তাহলে b² কত আসবে -2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু কত -63, তাহলে এখানে কত আসবে 4 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 2 হাতে 1 4 6 24 1 25, তাহলে কত আসছে 256। তাহলে কি ডি এর মান গ্রেটার দেন 0, তাহলে কি বাস্তব বীজ আসবে। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো, শ্রীধর আচার্যের সূত্র কি -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এখন আমরা মানগুলো বসাবো, বি এর মান কত -2, যেমন দেওয়া আছে প্রথমে মানগুলো সেরকম বসিয়ে দিবে, না হলে কি প্লাস মাইনাসের ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে কি একটা কত -2 আছে প্লাস মাইনাস, এটা আমাদের মান কত এসছে 256, আর এর মান কত হচ্ছে 1। তোমাদের 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করতে বলেছিলাম, নিশ্চয়ই আশা করি এতদিনে মুখস্থ করে রেখেছো। তাহলে এটা কত আসবে 2 প্লাস মাইনাস 16, 256 বর্গমূল কত আসবে 16 16, তাহলে কত আসছে এক্স এর মান এটা আসছে। এরপর আমরা কি এক্স এর মান বের করবো, তাহলে এক্স কত আসবে 2 প্লাস 16 বাই 2, আর এটা কত আসবে এক্স ইকুয়াল টু 2 মাইনাস 16 বাই 2, এখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু 18 বাই 2, তাহলে কত কেটে যাবে 9, তাহলে কত থাকবে এক্স ইকুয়াল টু 9। আর এখান থেকে এক্স এর মান কত আসবে, এটা অর হবে অথবা, এক্স এর মান কত আসবে 2 মাইনাস করে কত আসবে 14, কত আসবে -14 বাই 2, তাহলে কত আসবে এক্স ইকুয়াল টু কত আসবে 7, তাহলে কত আসবে এক্স ইকুয়াল টু -7।
এটাই আমাদের অ্যান্সার। কত আসছে x = 9, এটা কত আসছে x = -7। কিন্তু বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে কি x = -7 কখনো গ্রহণযোগ্য নয়। কত গ্রহণযোগ্য? তাহলে x = 9। আর আমাদের কি বের করতে বলেছে? বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আর আমরা কি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কি x ধরেছি, আর x এর মান আমাদের বেরিয়ে গেছে, কত এসছে 9। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরপরে পরীক্ষার খাতায় কেমনভাবে লিখব? ধরি বর্গক্ষেত্রাকার পার্কের এক বাহুর দৈর্ঘ্য কত? x মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? x²। সূত্রগুলো মনে রাখবে। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? x²। আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কি x + 5 সেন্টিমিটার, কারণ কি কি বলেছে 5 সেন্টিমিটার বেশি, আর প্রস্থ কত 3 সেন্টিমিটার কম। তারপরে সমীকরণটা কি আছে? আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল ইকুয়াল টু কি বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলের দ্বিগুণ -78²। এটাই আমরা সেখানে, এটা কি, এটা যদি এ ধারে নিয়ে যায় তাহলে কি মাইনাস হবে, আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আবার এখানে মাইনাস কমন নিলে কি বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলের দ্বিগুণ মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি 78 মিটার স্কয়ার আসবে। তাহলে ওইটাই আমরা সেখানে করেছি। এটা এখন কি সিম্পলিফাই করে কত এসছে? x² - 2x - 63 ইকুয়াল টু 0। তারপরে এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছে, এটা কত আসছে? x = 9 আর x = -7। আর আমরা সেটা এর আগে কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করেছি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের একটু বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে। আর উৎপাদকে বিশ্লেষণ করলে কি সহজেই আমরা বুঝতে পারছিলাম 63 মানে কি 7 9 63। তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ করলে এই অঙ্কটা তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। তাহলে কি যেহেতু x হলো পার্কের বাহুর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x = -7 মানটি গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই লিখবে, কেন আমরা মাইনাস মানটা বাদ দিচ্ছি। তাহলে কি গ্রহণযোগ্য মান কত? x = 9। তাহলে কি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, যেটা আমাদের অ্যান্সার কি 9 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা এরকম ভাবে অবশ্যই লিখে দেবে উত্তর। তাই আমরা কি করব? আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল বের করেছে, তাহলে বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফল দুটা মানের ডিফারেন্স কত আসবে? 78। তাহলে আমাদের কি এখানে কত আছে? 9 9 81 2 16 -78 80। ঠিক আছে, মিলে গেছে আমাদের। তাহলে কি 70 এর কম কথাটির অর্থ হলো কি দৈর্ঘ্য প্রস্থ সময়ের অঙ্কে কি ঋণাত্মক মূল পেলে তা একটি পূর্ণ বাক্যে লিখে বাতিল করতে হবে। কেন আমরা বাতিল দিচ্ছি সেটা আমাদের লিখতে হবে। এরপরে কোশ্চেনটা কি আছে? 350টি লঙ্কার চারা এমনভাবে লাগানো হলো যাতে প্রতিটি সারিতে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ থাকে এবং এরপরেও কি 10টি চারা অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা কত? তাহলে আমাদের কি 350টা লঙ্কার চারা লাগাতে হবে, কিন্তু কি আমরা 24টা সারিতে না, কিছুগুলো সারিতে 24টার বেশি করে গাছ লাগানোর পর কি 10টা চারা অতিরিক্ত থেকে গেছে। তাহলে আমরা কতগুলো গাছ লাগিয়েছি? 350টা লাগানোর কথা ছিল, কিন্তু 10টা আমাদের বেঁচে গেছে, মানে 10টা আমরা লাগাইনি। তাহলে আমাদের কতগুলো গাছ বেঁচে আছে? 350 - 10 = কত? 340। আমাদের কি 350টা গাছ লাগানোর কথা ছিল, কিন্তু আমরা 10টা গাছ লাগানোর পর 10টা গাছ কি অতিরিক্ত থেকে গেছে। অতিরিক্ত থেকে গেছে মানে কি 10টা গাছ আমাদের লাগানো হয়নি। তাহলে কতগুলো গাছ থাকছে? 340টা গাছ আমরা লাগিয়েছি। এরপরে কি বলেছে? লঙ্কার চারা এমনভাবে লাগানো হলো যাতে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ থাকে। উদাহরণ হিসাবে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বাগানে 4টা সারি আছে, 4টা সারিতে কি গাছ লাগিয়েছে। প্রতিটা যতগুলো সারি আছে, সেই যতগুলো সারির সংখ্যা আছে তার থেকে প্রতিটা সারিতে 24টা গাছ বেশি লেগেছে। তাহলে এখানে কতগুলো সারি আছে? 4টা সারি আছে, তাহলে 4টা + 24টা
তাহলে প্রতিটা সারিতে কতগুলো করে গাছ লাগিয়েছে? 28টা করে গাছ লাগিয়েছে। এই যে এখানে যে বাক্যটা লেখা আছে, প্রতিটা সারিতে সারির সংখ্যা থেকে, মানে প্রতিটা সারিতে কতগুলো গাছ লাগানো থাকবে? সারির সংখ্যা যেটা থাকবে, যতগুলো সারি আছে তার সাথে 24টা বেশি গাছ লাগিয়েছে। তাহলে এখানে আমাদের সারির সংখ্যা কি? 4। তাহলে প্রতিটা সারিতে 4 প্লাস 24, তাহলে 28টা গাছ লাগিয়েছে। আশা করি তোমরা এই বাক্যটার অর্থ বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এক্স ধরে করব। তাহলে আমাদের কি ধরতে হবে? ধরি সারির সংখ্যা কত? এক্স। তাহলে এক্স আমরা ধরে নেব। তাহলে সারির সংখ্যা হচ্ছে এক্স। প্রতিটা সারিতে কতগুলো গাছ লাগিয়েছে? এক্স প্লাস 24টা। আমরা দেখলাম 4টা সারি ছিল, 4টা সারিতে কতগুলো করে গাছ লাগিয়েছে? 4 প্লাস 24 তো 28টা। তাহলে 4টা সারিতে কত গাছ লাগাবে? 28 ইন্টু 4, 28 ইন্টু 4। তাহলে আমাদেরকে সারির সংখ্যা হচ্ছে এক্স, প্রতিটা সারিতে গাছ লাগিয়েছে এক্স প্লাস 24টি। তাহলে আমরা মোট কতগুলো গাছ লাগিয়েছি? এক্স ইন্টু এক্স প্লাস 24। আর আমরা টোটাল কতগুলো গাছ লাগিয়েছি? 340টা। 340, এটাই আমাদের কি? প্রদত্ত শর্ত সমীকরণ। প্রদত্ত শর্ত পূরণ করে এটাই আমাদের সমীকরণ আসছে। গাছ সারির সংখ্যা কত? এক্স, প্রতিটা সারিতে গাছ লাগিয়েছে এক্স প্লাস 24টি। তাহলে আমাদের কি? এটাই হচ্ছে প্রদত্ত শর্ত। আশা করি তোমরা বা যে ওয়ার্ড প্রবলেমটা দেওয়া আছে, যে বাক্যগুলো দেওয়া আছে, তার মানে আশা করি সব বুঝে গেছো। এরপরে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে আমরা কি সিম্পলিফাই করবো? তাহলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340। এখন আমরা সহজেই দেখতে পাচ্ছি, এটা যদি আমরা শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করি, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করতে যাই, তাহলে আমাদের কি অনেক বড় হবে। কারণ কি? বি এর মান কত? 24 আছে, আর সি এর মান কত? 340 আছে। তাহলে এই দুটো বি এ স্কোয়ার করতে হবে, আর এটাকে 4 দিয়ে গুণ করে প্লাস মাইনাস করতে হবে। তাহলে আমরা কি দেখবো শ্রীধর আচার্যের সাহায্যে কত কেমনভাবে করা যায়। তাহলে আমাদের প্রথমে কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে কত আসবে? এ ইকুয়াল টু 1। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাদের একটু বেশি ক্যালকুলেশন করতে হবে। বি ইকুয়াল টু 24 আর সি ইকুয়াল টু কত আসবে? মাইনাস 340। আর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে করতাম তাহলে কি? 340কে আমরা ভাঙতাম, তাহলে কত আসবে? 34 ইন্টু 10। এটা কত আসবে? 17 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। এরপরে আমাদের কি এই দুটো গুণ করে কত আসবে? 340, আর এবং তাদের ডিফারেন্স কত আসতে হবে? 24। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি 34 ইন্টু 10, এটা কি মাইনাস করলে কত আসবে? 24। তাহলে কি 34 ইন্টু 10 করলে হতো, তাহলে আমরা কি সহজেই পেয়ে যেতাম। কিন্তু আমাদেরকে শ্রীধর আচার্যের সূত্রটাও একটু প্র্যাকটিসের জন্য দেখি কি আসছে। এরপরে আমাদেরকে ডি এর মান বের করতে হবে, ক্যাপিটাল ডি এর। ক্যাপিটাল ডি এর মান কি আছে? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। বি এর মান কত আছে? 24, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 340। এরপরে কত আসবে? 24-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত? 576। সেই জন্য মনে রেখে বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই স্কোয়ার মনে করে রাখবে। এরপরটা গুণ করলে কত আসবে? 0, 4 4 16, 6, হাতে 1, 4 3 12, 12 1 কত? 13। এগিয়ে হবে প্লাস হবে। এরপর কত আসবে? 6, 6 7 কত? 13 3, হাতে 1, 3 আর 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, কত আসছে? 1934। তাহলে ডি এর মান কি? গ্রেটার দেন 0, তাহলে কি বাস্তব বীজ আসবে। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো। তাহলে কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি এর মান কত আসছে? 24 প্লাস 24 আছে, তাই কত আছে? মাইনাস 24। এর মান কত আসছে? 1936। আর এর মান কত আছে? 1, এটাই আছে। তাহলে এখন আমরা কি 1936-এর বর্গমূল করবো। তাহলে কত আসবে? 4 4 কত? 16, তাহলে কত আসছে? 336।
এরপর কি আছে 4-এর ডবল হচ্ছে 8, তাহলে এরপরে কত আসবে 4 দিয়ে যাবে, কত যাবে 4-4-এ 16, 4-8-এ 32, 32 একে 33, কত আসছে 44, 44 কত আসছে -24 প্লাস -44 বাই 2, তাহলে কত আসবে। এরপরে আমরা কি এক্স এর মান বের করবো, কত আসবে x = -24 প্লাস 44 বাই 2, কত আসবে x = -24 -44 বাই 2, এখান থেকে কত আসবে x = 20 বাই 2, তাহলে কত আসছে x = 10, তাহলে x এর মান কত আসছে x = 10, এখান থেকে x এর মান কত আসবে x = -8/6 বাই 2, তাহলে কত আসবে -34, তাহলে এখান থেকে x এর মান কত আসছে x = -34, তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেল, x = কত 10 আর এটা কত আসছে x = -34, আর আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে সারির সংখ্যা, সারির সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে না, তাহলে x = কি -34 কখনোই গ্রহণযোগ্য নয়, তাহলে x এর মান কত আসছে x = 10, তাহলে কি ধরি সারির সংখ্যা = x, প্রতিটি সারিতে গাছ থাকবে x + 24টি, কী করে আসলো সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি x-টি সারিতে মোট গাছ লাগাবে x × x + 24টি, সেখান থেকে সমীকরণ করে কত এসছে মোট গাছ লাগানো হয়েছে 340টি, তাহলে মোট গাছ লাগানো ইন্টু 340, সেখান থেকে x² + 24x - 340, উৎপাদকে বিশ্লেষণ করে কত আসছে x = -34 আর কত আসছে x = 10, যেহেতু সারির সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই x = -34 মানটি গ্রহণযোগ্য নয়, সুতরাং গ্রহণযোগ্য মান কত x = 10, তাহলে সারির সংখ্যা কত আসছে 10, তাহলে প্রতিটি সারিতে গাছ হচ্ছে 10 + 24 = 34টি, আর 10টি সারিতে মোট গাছ হচ্ছে 10 × 34 340টি, তাহলে অতিরিক্ত 10টি যোগ করলে মোট চারা গাছ হচ্ছে 350টি, তাহলে অ্যান্সার আমাদের মিলে যাচ্ছে। তাহলে আরও 10টি অতিরিক্ত, কথাটির অর্থ হলো কি 10টি চারা গাছ লাগানো হয়নি, তাই মোট সংখ্যা থেকে এটি বিয়োগ করে সমীকরণ গঠন করতে হবে, এটা অবশ্যই মনে রাখবে। এরপরের কোশ্চেনটা কি আছে, জোসেফের একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টায় জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে। তাহলে আমরা যদি ধরে নিই এখানে কি এখান থেকে আমরা ধরতে হবে, তাহলে ধরে নিই জোসেফ একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। জোসেফ একটি জিনিস তৈরি করতে কি x মিনিট সময় নেই, কুন্তল তার থেকে জোসেফ কুন্তলের থেকে 5 মিনিট সময় কম নেই, তাহলে কুন্তল কত নেবে x + 5 মিনিট, তাহলে কুন্তল বেশি সময় নেই, জোসেফ কি কম সময় নেই, তাহলে কুন্তলের সময় কত হবে x, আমরা যদি জোসেফকে x ধরি তাহলে কুন্তল কত হবে x + 5, যদি আমরা কুন্তলকে x ধরি জোসেফ কত হবে x - 5, কারণ কি জোসেফ কম সময় নেই, কুন্তল বেশি সময় নেই। এরপরে আমাদের কি 6 ঘন্টায় কে কতগুলো জিনিস তৈরি করে সেটা আমাদের বের করতে হবে, তাহলে জোসেফ কি x মিনিটে কতগুলো জিনিস তৈরি করে, একটি জিনিস তৈরি করে। এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, 6 ঘন্টা আছে, 6 ঘন্টাকে আমাদের প্রথম কি মিনিটে বের করে নেবো, তাহলে কত আসবে 6 × 60 কত 360 আবার, এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, অবশ্যই এটা মাথার মধ্যে রাখবে। ইউনিট সবসময় এক থাকতে হবে, একটা মিনিট থাকবে আর একটা ঘন্টা থাকবে, সেরকম করলে কি অ্যান্সার ভুল আসবে। হয় আমাদের ঘন্টাকে মিনিটে করতে হবে বা মিনিটকে ঘন্টাতে করতে হবে, মিনিটকে ঘন্টাতে করতে হলে কি 60 দিয়ে ভাগ করতে হতো, তাহলে 60 দিয়ে ভাগ করলে আমাদের একটু সলিউশন সিম্পলিফিকেশন করতে একটু কি বেশি টাইম লাগতো। আমরা যদি গুণ করে নিই এটা কি মিনিট হবে, সরি এখানে বাই মিস্টেক কত মিনিট 360 মিনিট, তাহলে জোসেফ x মিনিট তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করবে,
1/x জিনিস, তাই 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি করবে? 360/x জিনিস। এখন আরেকজন কে আছে? কুন্তল। এখন কুন্তল 6 ঘন্টায় কতগুলো জিনিস তৈরি করে সেটা দেখো। কুন্তল x+1 মিনিটে একটা জিনিস তৈরি করে, তাহলে 1 মিনিটে কতগুলো জিনিস তৈরি করে? 1/x+1t। আর 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি করে? 360/x+1t। তাহলে জোসেফ x মিনিটে তৈরি করে একটি, 360 মিনিটে 360/x। এখন কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে 6 ঘন্টায় জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কি কুন্তল বেশি জিনিস তৈরি করছে না জোসেফ বেশি জিনিস তৈরি করছে? কুন্তল কি কম জিনিস তৈরি করছে। তাহলে আমাদের কি বড় থেকে ছোট সবসময় কি বিয়োগ করতে হবে। তাহলে বড় কোনটা আছে? এটা। তাহলে কি 360/x মাইনাস 360/x+1 ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু আসবে 6টি জিনিস ইকুয়াল টু 6। তাহলে কত আসবে? 360 কত আসবে? 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু কত? 6। তাহলে কত আসবে? 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু কত? 6/360। কত আসবে? 6 6 36। কত আসছে? 1/60। তাহলে কত আসবে? x ইন্টু x+1, তাহলে x+1 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 1/60। প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে কত আসবে? 1/x ইন্টু x+1 ইকুয়াল টু কত? 1/60। হলো 1/, 6 ঘন্টায় জোসেফ 15 থেকে 6টি জিনিস বেশি। আচ্ছা, এখানে আমরা ভুল করেছি একটা জিনিস, সরি। এখানে কত আছে? 5 সরি। x+5 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 এখানে কত আসবে? 5। তাহলে এখানে কত আসবে? 5। কত আসবে? 5। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, কত আসবে? x² প্লাস এক্স মাইনাস 300 এগুলো কি 0। x² প্লাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। এরপরে আমরা কি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। উৎপাদকের বিশ্লেষণ এমনভাবে করে দেওয়া আছে, সেটা তোমরা বাড়িতে ভালো করে দেখবে। এখানে আমরা কি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে কত আসবে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এর মান কত আসবে? অতএব a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কত? 5 আর c ইকুয়াল টু কত? মাইনাস 300। তাহলে ডি এর মান কত আসবে? ডি ইকুয়াল টু b² মাইনাস 4ac। b² কত? 5 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 300 এগুলো কত? 5 কত? 25। আর এটা কত আসবে? প্লাস 0, তাহলে কত আসছে? 1225। তাহলে বি এক্স এর মান কত আসছে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে সেখান থেকে বি এর মান কত আসছে? বি এর মান 5। এটা কত? 1225/2 ইন্টু এ এর মান কত? 1। এখন আমরা কি 1225-এর বর্গমূল করব। তাহলে 1225-এর বর্গমূল কত আসবে? 3 3 9। এটা কত আসবে?
325, 325 কত, 3 ডবল হচ্ছে 6, তাহলে কত আসবে 5, তাহলে কত আসছে 35, তাহলে আমাদের অ্যান্সার কত 35, তাহলে কত আসবে -5 প্লাস -35/2, অতএব x কত আসছে, x = -5 প্লাস 35/2, আর x = কত আসবে -5 মাইনাস 35/2, তাহলে কত আসবে x = 30/2, কত আসবে x = -40/2, কত আসবে 2 15, কত আসবে 2 20, তাহলে কত আসবে x = 15, এটা কত আসবে x = -20, x = 15 আর কত আসছে x = -20। তাই কি 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে, দাঁড়িয়ে কোনটা এখন কি, আচ্ছা অ্যান্সারটা আমাদের বের করতে হবে। আমরা কি এক্স এর মান বের করেছি, জোসেফ 15 মিনিটে একটা জিনিস তৈরি করে, তাহলে কুন্তল একটা জিনিস তৈরি করতে কতটা সময় লাগবে, 15 প্লাস 5 কত 20 মিনিট, তাহলে কুন্তলের একটা জিনিস তৈরি করতে সময় লাগে 20 মিনিট, তাহলে 6 ঘন্টায় সে কতগুলো জিনিস তৈরি করবে, 6 ঘন্টা মানে কি 360, 360/20, যদি 20 মিনিটে একটা জিনিস তৈরি করে, তাহলে 360 মিনিটে কত করবে, 360/20, তাহলে কত আসছে 2 18, তাহলে কতগুলো জিনিস তৈরি করে 18টি, তাহলে কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করে, এটাই আমাদের কি অ্যান্সার। তারপরে কেমনভাবে লিখতে হবে, ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেই x মিনিট, তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে, এখানে কি কুন্তল ধরে নিয়েছে, জোসেফ বের করেছে, জোসেফ কত হবে x - 5 মিনিট, তুমি যেমনই ধরো ক্যালকুলেশন যদি ঠিক থাকে তোমার অ্যান্সার অবশ্যই 100% ঠিক আসবে। তাহলে মোট সময় কি ঘন্টাকে মিনিটে করে নিয়েছে, কেন বললাম মিনিটে ইউনিট এক রাখতে হবে, থেকে 360 মিনিটে সে কতগুলো জিনিস তৈরি করে, কুন্তল তৈরি করে 360/x, জোসেফ তৈরি করে 360/x - 5টি। এরপরে কি আমরা ছোট থেকে বড় বিয়োগ করব, তাহলে জোসেফের তৈরি জিনিস কুন্তলের তৈরি জিনিস = 6, তাহলে সেটা সমীকরণ কত আসছে x² - 5x - 300 = 0, এরপরে কত আসবে x = 20 আসছে, x = -15 আসছে, আমরা এখানে কি কুন্তল ধরে নিয়েছি, আমাদেরও কি কুন্তল একটা জিনিস কত 20 মিনিটে তৈরি করে, আমাদেরও অ্যান্সার এসছে, এখানেও কি অ্যান্সার এসছে 20, তাহলে কি দুটো মিলে যাচ্ছে, তাহলে যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x = -15 মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় লাগে 20 মিনিট, আমাদের অ্যান্সার কি বলেছে 6 ঘন্টায় কতগুলো জিনিস সে তৈরি করবে, তাহলে প্রশ্নে রয়েছে 6 ঘন্টায় কুন্তল কয়টি জিনিস তৈরি করে, তাহলে কুন্তল তৈরি করে 360/20, তাহলে 18টি জিনিস তৈরি করে, তাহলে আমাদের অ্যান্সার কি কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করে। যাচাইটা তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে দেখবে। বোর্ড পরীক্ষার টিপস কি, সময়ের সমস্যায় একক খেয়াল রাখো, 6 ঘন্টাকে 360 মিনিটে পরিবর্তন করা বাধ্যতামূলক, বাধ্যতামূলক কেন না হলে আমাদের অ্যান্সার ভুল আসবে, শেষে এক্স এর মান বের করে উত্তর শেষ করবে না, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত যে কোশ্চেনগুলো করলাম সেগুলো কি এক্স এর মান বের করলেই আমাদের কি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এক্স এর মান বের করার পরেও আরও কিছু স্টেপ করতে হবে, আমাদের যেটা ফাইনাল অ্যান্সার বলেছে সেটা আমাদের অ্যান্সার বের করতে হবে, সেটা অবশ্যই মনে রাখবে, প্রশ্নটা অবশ্যই ভালোভাবে পড়বে এবং সেটা মনে রাখবে যে আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে, তাহলে প্রশ্নে কি চাওয়া হয়েছে তারপরে চূড়ান্ত উত্তর বের করবে, তাহলে ধাপগুলি পরিষ্কারভাবে লিখলে উত্তর যাচাই করো। এরপরে কোশ্চেন কি আছে, নৌকার স্রোতের বেগ, স্থির জলে একটি নৌকার গতিবেগ কি 8 কিলোমিটার/আওয়ার, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে কি 22 কিমি গেল, তাহলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে রেখে, তাহলে আমাদের কি স্রোতের বেগ বের করতে বলেছে,
তাহলে এটা কি আমরা এক্স ধরবো, তাহলে স্রোতের বেগ কত, এক্স কিলোমিটার। এখন স্থির জোরে নৌকার গতিবেগ কত, 18 কিলোমিটার। ধরো এদিকে নদীটা বয়ে যাচ্ছে, তাহলে কি স্থির জোরে নৌকার গতিবেগ, যখন তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে নদীর যেদিকে বয়ে যায় সেদিকে যদি কোনো জিনিস যায় তাহলে কি তার গতিবেগ এমনিতেই বেড়ে যায়, কিন্তু নদী যেদিকে বইছে তার উল্টো দিকে যদি কোনো জিনিস যেতে তাই তাহলে কি তার স্পিড কমে যায়। তাহলে এখানে কি স্থির জোরে মানে কি, স্থির জোরে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। এখন নৌকাটি যদি স্রোতের স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে ওইদিকে নৌকাটা যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে গেলে কি হবে, নৌকার বেগ বাড়বে, তাহলে কত আসবে 8 + x কিমি/আওয়ার। আর স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন কি হবে 8 - x কিমি/আওয়ার। 8 কখনোই করবে না, কারণ কি x - 8 করলে কি স্রোতের বেগ বেশি, তাহলে স্রোতের বেগ বেশি হলে কি নৌকা কি আগে যেতে পারবে, যেতে পারবে না। সেই জন্য সবসময় নৌকার বেগটা আগে লিখবে, তারপরে স্রোতের বেগটা থেকে মাইনাস করবে, তাহলে অ্যান্সার ঠিক আসবে, নাহলে কি অ্যান্সার ভুল আসবে। এটা অবশ্যই মনে রাখবে, আমরা নৌকার বেগ থেকে সবসময় স্রোতের বেগ বিয়োগ করবো যখন প্রতিকূলে যাব, নাহলে আমাদের কি নৌকা তো যাবেই না। বুঝতেই পারছো, যদি স্রোতের বেগ বেশি হয় নৌকার থেকে তাহলে নৌকা কি পেছন দিকেই তো ঠেলে নিয়ে যাবে, সে কি সামনে যেতে পারবে, যেতে পারবে না। সেই জন্য আমাদের কি নৌকার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস করতে হবে। তাহলে কি স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 8 + x কিমি, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে কদিকে 8 - x কিমি। এরপরে আমাদের কি সেই সময়ের সূত্র ব্যবহার করতে হবে। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে কত সময় লাগবে, সেটাই আমাদের বের করতে হবে। সময়ের সূত্র আমরা কি জানি, সময় ইকুয়াল টু দূরত্ব আপন দূরত্ব বাই গতিবেগ। সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, 15 কিমি 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। স্রোতের অনুকূলে, তাহলে আমাদেরকে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে, যদি সে x কিলোমিটার যায় 1 ঘন্টায় 1 আওয়ারে, তাহলে 15 কিলোমিটার যাবে কত, 15/x আওয়ার। 15 কিলোমিটার যেতে কি 15/x আওয়ারটাও সময় লাগবে। এটা কি ঐকিক নিয়ম, 1 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/x ঘন্টায়, 15 কিলোমিটার যাবে 15/x ঘন্টায়। আর স্রোতের অনুকূলে প্রতিকূলে সে কি যায় 22 কিলোমিটার, তাহলে 22 কিলোমিটার যেতে স্যার কত সময় লাগবে, এটা হচ্ছে 8 + x। গতিবেগ কত, স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 8 + x, প্রতিকূলে কত 8 - x। তাহলে স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে তার সময় লাগবে 22/8 - x আওয়ার। তাহলে প্রশ্নানুসারে শর্তানুসারে 15/8 + x প্লাস 22/8 - x ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে কত 5 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগে। তাহলে কি এরপরে আমাদের কি সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করতে আসবে 8 + x ইন্টু 8 - x, 15 ইন্টু 8 - x প্লাস 22 ইন্টু 8 + x ইকুয়াল টু কত 5। এরপরে আমরা কি গুণ করব, তাহলে কত আসবে 15 × 8 = 8 × 5 = 40, 0 8 × 4 15 × 8 = 120 মাইনাস 15x প্লাস 22 × 8 = 2 × 8 = 16, 2 × 8 = 16 একে 17 176 প্লাস কত আসবে 22x বাই এটা কি a + b স্কয়ারের সূত্র, তাহলে কি 8 এর স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত 5। এরপর আমরা সিম্পলিফাই করব,
তাহলে এখানে কত আছে -15x প্লাস 22x, কত আসবে উপরে কত আসবে 7x, আর নিচে কত আছে 120 প্লাস 176, তাহলে 6 7 6 9 296, তাহলে কত আসবে প্লাস 296 বাই কত আছে 64 মাইনাস এক্স স্কোয়ার, 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 5। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসবে 7x প্লাস 296, এটা করবে 5 4 20 0 হাতে 2 5 6 30 320 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এরপরে কত আসবে, এগুলোকে সব বাম পাশে নিয়ে আসি, তাহলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু কত 0, কত আসবে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু কত 0। এরপরে আমরা এটা সহজেই দেখতে পাচ্ছি, ঐকিক নিয়মও করতে পারি বা সেই দেওয়াচার্যের সূত্র না উৎপাদকের বিশ্লেষণও করতে পারি বা সেই দেওয়াচার্যের সূত্র প্রয়োগ করেও করতে পারি, দুটাই সহজ হবে। সেই দেওয়াচার্যের সূত্র প্রয়োগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু কত 0। এখান থেকে এ এর মান কত 1, বি এর মান কত 7 আর সি এর মান কত -24। এটা 24কে বানালে কত হবে, ধরো 8 3 24, 6 4 24, কোথাও একটা আমরা ভুল করেছি, এখানে 5 দিয়ে গুণ করেছি কিন্তু এখানে আমরা 5 দিয়ে গুণ করতে ভুলে গেছি, তাহলে এটা কত আসবে 5x স্কোয়ার, কত আসবে 5x স্কোয়ার, 5x স্কোয়ার, তাহলে এর মান কত আসবে 5, তাহলে এর মান কত আসবে 5। এরপরে কি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কি 5 এর সাথে 24 গুণ করতে হবে, যেটা আসবে 5 এর সাথে 24 গুণ করলে যা আসবে সেটাকে দুটো নাম্বারে বিভক্ত করতে হবে, যাদের কি গুণফল ওইটা আসবে আর মাইনাস করলে 7 আসবে, ওটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এখানে আমরা কি ডি এর মান বের করবো, ডি করে কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের মান কত 7, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু কত -24, তাই 7 7 কত 49, 5 4 20, 24 48, তাহলে কত 480, কত আসছে 9, 4 8 কত 12 2 হাতে 1, 4 1 5, 529 আসছে ডি এর মান। এরপর আমরা কি সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করবো, সিদ্ধ আচার্যের সূত্র কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে বি এর মান কত আছে -5, এখানে আবার 5 4 20, 20 দুগুণে 48, 480, 7 7 49, 9 8 4 12 29, ঠিক আছে। 529 বর্গমূল কত 2 2 এ 4, 129, 2 এর বর্গ কত 4, 4 কত 3 3, কত আসছে 23, তাহলে এখানে কত প্লাস মাইনাস 529 বাই 2 ইন্টু এর মান কত আছে, বি এর মান আছে 7 আর এ এর মান হচ্ছে 5, তাহলে বি এর মান হচ্ছে 7, এ এর মান কত 5, তাহলে এটা কত -7 প্লাস মাইনাস 23 বাই 10, এখান থেকে এক্স এর মান কত আসবে, এক্স ইকুয়াল টু -7 প্লাস 23 বাই 10,
কত আসবে x -7 -23/10। এখান থেকে কত আসবে x এটা কত আসবে 3 16 16/10, তাহলে কত 2 5 10 2 8 16, এটা কত আসবে x 8/5, তাহলে কত আসবে 1.6। এখান থেকে কত আসবে x -30/10 কেটে যাবে, কত আসবে x -30। তাহলে দুটো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। কত একটা x 1.6, কত x -3। তাহলে আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে, স্রোতের বেগ কত ছিল, স্রোতের বেগ কি ধরেছি আমরা x ধরেছি, তাহলে x আমাদের বেরিয়ে গেছে কত 1.6 km/h। তাহলে কি স্রোতের বেগ হচ্ছে x km/h, দেওয়া আছে স্থির জলে নৌকার গতিবেগ কত 8 km/h। তাহলে স্রোতের সাথে নৌকার বেগের কি পরিবর্তন হবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ স্রোতের দিকে 8 + x km/h, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ স্রোতের বিপরীতে হচ্ছে 8 - x km/h। 8 থেকে আমরা x কেন মাইনাস করছি সেটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে 15/8 + x ঘন্টা, স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় লাগে 22/8 - x ঘন্টা। তাহলে মোট সময় কি 5 ঘন্টা। সুতরাং সমীকরণটি হলো দুটো প্লাস করলে কি 5 আসবে। এরপরে সেখান থেকে সলিউশন করে উৎপাদকে বিশ্লেষণ করে সলিউশন করে কত আসছে x -3, এটা কত আসছে x 1.6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্রোতের বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই স্রোতের বেগ কি 1.6 km/h। যাতে তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে দেখবে, এটা অবশ্যই মনে রাখবে। অনুকূলে বেগ কি স্রোতের জলে স্থির জলে বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে বেগ কি স্থির জলে বেগ মাইনাস স্রোতের বেগ। এটা অনেক সময় কনফিউশন থাকতে পারে, সেই জন্য এটা খাতায় আলাদাভাবে লিখে রাখবে যে অনুকূলে গেলে প্লাস হবে আর প্রতিকূলে মাইনাস হবে, তাহলে কখনো পরীক্ষার খাতায় কনফিউজ হবে না, ভুল হবে না। এরপরের কোশ্চেনটা কি আছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ নির্ণয় করি। কি বলেছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে 15 কিলোমিটার বেশি বেগে যায়। তাহলে ধরি আমরা যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x ধরি, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে x + 15 কিমি/আওয়ার। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যদি x km/h হয়, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কি 15 কিলোমিটার বেশি, তাহলে x + 15 km/h হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে কি বলেছে, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই ক্যালকুলেশন করে সমীকরণ চেষ্টা করবে। অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই অ্যান্সার কমেন্ট সেকশানে জানিও তোমাদের অ্যান্সার কি আসছে। একই সঙ্গে কি তাহলে 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনে কত সময় লাগে সেই সূত্রটা ব্যবহার করবে, সময় = দূরত্ব বাই গতিবেগ। সুপারফাস্ট ট্রেনের সময় কত লাগে আর এক্সপ্রেস ট্রেনের 180 কিলোমিটার যেতে কত সময় লাগে, দুটো সময় বের করবে। কার বেশি সময় লাগবে, যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে। এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কি কম, তাহলে আমরা কি এক্সপ্রেস ট্রেনের বেশি সময় লাগবে, তাহলে আমরা এক্সপ্রেস ট্রেনের যে সময়টা থাকবে তার থেকে সুপারফাস্ট ট্রেনের যে সময়টা বের করব সেটা মাইনাস করলে ডিফারেন্স করলে কত আসবে 1 ঘন্টা। সেটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করবে এবং চেষ্টা করে অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপরে কোশ্চেনটা কি আছে, এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। যদি মন দিয়ে না শোনো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় ভুল করবে, সেই জন্য অবশ্যই মন দিয়ে শোনো। যেমনভাবে বলছি, কি বলেছে, প্রতি কেজি মাছের দাম থেকে ডালের দাম 10 টাকা কম এবং মাছের দাম থেকে চালের দাম 40 টাকা কম। তাহলে আমাদের কি এখানে যদি আমরা মাছের দাম ধরে নিই x টাকা, আমরা কি ধরে নিয়েছি মাছের দাম হচ্ছে x টাকা, তাহলে ডালের দাম কত হবে, মাছের দামের থেকে ডালের দাম 20 টাকা কম, তাহলে ডালের দাম কত হবে x - 20 টাকা।
আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে কি মাছের দাম থেকে চালের দাম 40 টাকা কম, তাহলে চালের দাম কত হবে? এক্স মাইনাস 40 টাকা। তাহলে মাছের দাম হচ্ছে এক্স টাকা, ডালের দাম হচ্ছে এক্স মাইনাস 20 টাকা, আর চালের দাম কত? এক্স মাইনাস 40 টাকা। এক্স টাকা মানে কি? এক্স টাকায় 1 কেজি মাছ পাওয়া যায়, এক্স মাইনাস 20 টাকায় 1 কেজি ডাল পাওয়া যায়, আর এক্স মাইনাস 40 টাকায় 1 কেজি চাল পাওয়া যায়। এরপরে কি বলেছে? 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পাওয়া যায় তা 240 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে কি আমাদের 240 টাকায় কত কেজি মাছ কিনতে পারবো? যদি 1 কেজি মাছের দাম এক্স টাকা হয়, তাহলে 240 টাকায় কত কেজি মাছ কিনতে পারবো? 240 টাকায় আমরা মাছ কিনতে পারবো 240 বাই এক্স। সেই ঐকিক নিয়মে করবে। ঐকিক নিয়মে কি? এক্স টাকায় আমরা পাই 1 কেজি মাছ, 1 টাকায় পাবো কত? 1/x কেজি মাছ, তাহলে 240 টাকা কত পাবো? 240/x কেজি মাছ। সেরকমভাবে 240 টাকায় কত কেজি চাল পাবো? 240 বাই চালের দাম কত? এক্স মাইনাস 20। এই দুটো যে পরিমাণ আসবে সেটা কি 280 টাকায় আমরা যে পরিমাণ চাল কিনেছি তার সমান হবে। তাহলে 280 টাকায় আমরা কত চাল পাবো? 280 বাই এক্স মাইনাস 40। কারণ কি এক্স মাইনাস 40 টাকায় আমরা কি 1 কেজি দাম 1 কেজি চাল পাই। এরপরে আমরা কি সমীকরণটা কি করে এসছে আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা কি 240 টাকায় কত কেজি মাছ পাওয়া যাবে আর 240 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে বের করে নিয়েছি, আর 280 টাকায় কত কেজি ডাল পাওয়া যাবে সেটাও আমরা, না এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাল, তাহলে 280 টাকায় কত কেজি চাল পেয়েছে সেটা আমরা বের করে নিয়েছি। আর এখানে কি বলেছে? 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পাওয়া যায় তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি সিম্পলিফাই করব। এখানে কি 240 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে? 1/x প্লাস 1/x মাইনাস 20, এটা কত আসবে? 280/x মাইনাস 40। এখন কি এখানে শূন্য আছে এখানে শূন্য আছে কেটে যাচ্ছে, এটা কত? 4 দিয়ে যাবে, 4 ছয় 24, এটা কত আসবে? 4 7 28। এখানে কত পড়ে থাকছে? 1/, এটা করলে কত আসবে? এক্স মাইনাস 20, তার কথা আসছে এক্স মাইনাস 20 প্লাস এক্স, এখানে কত থাকবে? 7/x মাইনাস 40। এরপরে কত আসছে? 6, এটা কত? 2x মাইনাস 20 বাই এক্স স্কোয়ার মাইনাস 20x, ওটা কত আসে? 7/x মাইনাস 40। এরপরে আমরা কি ক্রস মাল্টিপ্লাই করবো। ক্রস মাল্টিপ্লাই করবো কত আসবে? 6 ইন্টু 2x মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু কত আসবে? 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x, 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x। এরপরে আমরা গুণ করবো, কত আসবে? 2x স্কোয়ার মাইনাস 2 4 8, কত? 80x মাইনাস 20x প্লাস 800, কত? 7x স্কোয়ার মাইনাস 140x। এরপরে আমরা 6 দিয়ে গুণ করবো, তার কত? 12x স্কোয়ার, এটা কত? এক্স, এটা কত? 8x মাইনাস 20x, এটা কত আসবে? 100 মাইনাস কত? 600x প্লাস 6টা কত? 48 মাইনাস কত? 7x স্কোয়ার প্লাস 140x ইকুয়াল টু 0। এটা কি করবো? 12x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার কত? 5x স্কোয়ার মাইনাস 600x মাইনাস 140 কত? 0 4 6 হাতে 1 2 460x। এরপরে কত আছে? 4800 ইকুয়াল টু কত? 0। এরপরে আমরা কি করব? 5 যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 5 9 45, 5 2 10, 92x, এটা কত? এটা কত আসছে? 92x। এখান থেকে 5 কমন নিলে কত আসবে? 5 9 45, 45 5 6 30, 960 ইকুয়াল টু কত? 0। এটা কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 92x
প্লাস 960 ইকুয়াল টু কত 0। এখানে একটু ডাটাগুলো কি অনেক বড় আছে, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে কি আমাদের অনেক টাইম যাবে। তোমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কি তোমাদের ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাবে। এটা আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কত আসবে 960কে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 960কে আমরা কি 96 ইন্টু 10 করতে পারি। এভাবে 96 আমাকে 12 8 96 ইন্টু 10 করতে পারি। এটা কত আসবে, এখান থেকে আমরা বুঝতে পারছি কত আসবে 80, কারণ কি এখানে প্লাস আছে মানে এদের কি প্লাস দুটো প্লাস করলে যেন 92 আসে। তাহলে প্রথম কি 80 প্লাস 12, তাহলে কি 92 চলে আসবে। তাহলে কত আসবে 80 প্লাস 12 এক্স প্লাস 960 ইকুয়াল টু কত 0। এখান থেকে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 ইকুয়াল টু কি 0। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি সহজেই তাড়াতাড়ি করতে পারবো। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো কখন আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করবো, কখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। এটা কত আসবে এক্স মাইনাস 80, এটা কত আসবে মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 80 ইকুয়াল টু কত 0। তাহলে কত থাকবে এক্স মাইনাস 80 মাইনাস ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে কি এক্স মাইনাস 80 ইকুয়াল টু 0, এরপরে কি আসবে এক্স ইকুয়াল টু 80, এরপরে কত আসবে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এরপরে কত আসবে এক্স ইকুয়াল টু 12। তাহলে এখানে কি দুটো মান এসছে, এক্স ইকুয়াল টু 12 আর কি এসছে এক্স ইকুয়াল টু কত আসছে এক্স ইকুয়াল টু 80, এটা কত আসছে এক্স ইকুয়াল টু 12। এখন আমাদের কি অ্যান্সার বের করতে হবে। যদি এক্স এর মান 12 ধরি, যদি এক্স এর মান 12 হয়, যদি এক্স এর মান 12 হয় তাহলে কি ডালের দাম কি 12 মাইনাস 20 মাইনাস 8 চলে আসবে। টাকা কি কখনো মাইনাস হতে পারে, মাইনাস হতে পারেনি, সেই জন্য কি -12 আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কি x ইকুয়াল টু 80। তাহলে মাছের দাম হচ্ছে, তাহলে প্রতি কেজি মাছের দাম কত 80, এক্স এর মান বের করতে বলেছে, প্রতি কেজি মাছের দাম আমরা বের করে নিয়েছি, এক্স বের করে নিয়েছি, 12 কেন গ্রহণযোগ্য নয় সেটা আমরা বলে দিলাম। তাহলে কি লিখতে হবে প্রতি কেজি মাছের দাম হচ্ছে x টাকা, ডালের দাম হচ্ছে x মাইনাস 20 টাকা, চালের দাম হচ্ছে x মাইনাস 40 টাকা। তার পরিমাণ কত মোট মূল্য বাই প্রতি কেজি, তাহলে 240 টাকায় পাবে 240 বাই x এত কেজি মাছ, ডাল পাবে 240 বাই x মাইনাস 20 এটা। তাহলে শর্ত অনুসারে মাছের পরিমাণ প্লাস ডালের পরিমাণ ইকুয়াল টু চালের পরিমাণ, ওইটাই প্রশ্ন অনুসারে। তাহলে x কত 80 এসছে আর x হচ্ছে কত 12 এসছে। তাহলে কি প্রতি কেজি মাছের দাম হচ্ছে 80 টাকা। যাচাইটা অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে দেখবে। তাহলে সমীকরণ সমাধানের সময় সাধারণ উৎপাদক নিয়ে উভয় পক্ষকে ভাগ করে নিলে হিসাব সহজ হয়। আর যদি তোমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে একবার ট্রাই করবে, দেখবে অনেকটা ক্যালকুলেশন করতে টাইম লাগছে। শেষ পর্যন্ত কেন একটি মূল গ্রহণযোগ্য এবং অন্যটি অগ্রহণযোগ্য তা পূর্ণ বাক্যে লিখবে। কি অগ্রহণযোগ্য কারণ কি x ইকুয়াল টু 12 হলে চালের দাম কি ঋণাত্মক হবে আর ডালের দামও কি ঋণাত্মক হবে, সেই জন্য আমাদের কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এই পুরো অধ্যায়ে 1.4 এর আগের ক্লাসে আমরা কিছুগুলো অঙ্ক করেছি, 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্কগুলো করেছি, যেখানে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখেছি, এক্স এর মান বের করেছি। আর এই অধ্যায়ে আমরা কি ওয়ার্ড প্রবলেমগুলো থেকে এক্স এর মান বের করেছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আর উৎপাদকে বিশ্লেষণ করে। পুরো অধ্যায়ে আমরা কি শিখেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে গঠন, বাস্তব সমস্যা থেকে শর্ত প্রয়োগ করে চলক ধরে আমরা কি সমীকরণ গঠন করেছি এবং সেখান থেকে এক্স এর মান বের করেছি। আর কি শিখেছি সরি আর কি শিখেছি বীজের প্রকৃতি, এটা হচ্ছে নিরূপক। প্রথমে আমরা ডি বের করে দেখেছি, যদি ডি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বাস্তব এবং পৃথক বীজ থাকবে, যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে কি বাস্তব এবং সমান বীজ থাকবে, আর যদি ডি লেস দেন 0 হয়
তাহলে কি অবাস্তব মানে কাল্পনিক বীজ থাকবে। আর সমাধানের পদ্ধতি দেখেছি, উৎপাদকে বিশ্লেষণ করে দেখেছি, পূর্ণবর্গাকার দেখেছি, আর সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করে দেখেছি। তাহলে এই 1.4-এ আমাদের এগুলো ছিল ইম্পর্টেন্ট। সিদ্ধ আচার্যের সূত্র কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। স্ট্যান্ডার্ড ফর্ম আমরা জানি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। নিরূপক হচ্ছে কি বি স্কয়ার মাইনাস 4ac, আর শর্তাবলী ডি গ্রেটার দেন 0, ডি ইকুয়াল টু 0 আর ডি লেস দেন 0। আশা করি এতদিনে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে কি সঠিক পদ্ধতি, প্রশ্ন ভালোভাবে পড়ো, অবশ্যই প্রশ্নটা ভালোভাবে পড়বে। তারপরে কি এক্সকে আমাদের চলরাশি ধরতে হবে, শর্তানুসারে রাশি তৈরি করবে, সমীকরণ গঠন করবে, সেখান থেকে স্ট্যান্ডার্ড ফর্মে আনবে। সবসময় সিম্পলিফাই করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আনার চেষ্টা করবে। তাহলে আমাদের কি সহজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো আর সূত্র প্রয়োগ করতে পারবো। কোন বীজটা গ্রহণযোগ্য নয় আর কোনটা বর্জন করব, কেন গ্রহণ করব না সেটা আমাদের লিখে দিতে হবে। তারপরে উত্তর একবার রাপে যাচাই করে দেখে নিতে হবে যেটা আমাদের উত্তর এসছে কিনা, যদি টাইম থাকে তাহলে। আর যদি তোমার মনে হয় আমার উত্তর ঠিক আছে, অনেকবার প্র্যাকটিস করেছো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে আমার উত্তর ঠিক আছে না ভুল আছে। সঠিক একক সহ অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একক অবশ্যই লিখবে। সাইন এরর, প্লাস মাইনাস ভুল করা, এবিসি ভুল নেওয়া, স্ট্যান্ডার্ড ফর্ম না করা। স্ট্যান্ডার্ড ফর্ম না করলে আমাদের কি অনেক কনফিউশন সৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা প্রথম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো এবং এ বি সি এর মান সঠিকভাবে লিখব। গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বীজ গ্রহণ করা, যেমন দৈর্ঘ্য ঋণাত্মক নেওয়া, এটা অনেকে ভুল করতে পারে। আর ইউনিট না লেখা, এটা তো হচ্ছে ইউনিট না লিখলে নাম্বার অবশ্যই কাটা যাবে, সেই জন্য ইউনিট অবশ্যই লিখবে। তাহলে কি নিজেকে কিভাবে ইভ্যালুয়েশন করবে, তুমি দ্বিঘাত সমীকরণ চিনতে পারছো কিনা। আশা করি এতদিনে এতগুলো ক্লাস হয়ে গেছে, আশা করি দ্বিঘাত সমীকরণ কিভাবে চিনবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর যেখানে এ অলওয়েজ নট ইকুয়াল টু 0, এ অলওয়েজ নট ইকুয়াল টু 0, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে। এবিসি নির্ণয় করতে পারছো কিনা সেটা দেখবে, সিদ্ধ আচার্যের সূত্র মনে আছে কিনা সেটা দেখবে, নিরূপক বা নিরূপক চিনতে পারছো কিনা সেটা দেখবে, উৎপাদকের সাহায্যে সমাধান করতে পারছো কিনা সেটা দেখবে, বাস্তব সমস্যাকে দ্বিঘাত সমীকরণে সহজেই প্রকাশ করতে পারছো কিনা। তাহলে বাস্তব সমস্যা থেকে অবশ্যই প্রশ্নটা ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে যে আমাকে কোনটা এক্স ধরতে হবে, এক্স ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। অগ্রহণযোগ্য মান বাদ দিতে পারছি কিনা, আর বডি স্টাইল সমাধান করতে হবে। এটাই হচ্ছে, যদি এগুলো তোমরা সব স্টেপ বাই স্টেপ ফলো করো, অবশ্যই তোমরা ওয়ার্ড প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওয়ার্ড প্রবলেম দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের কোনটা এক্স ধরতে হবে, কেমনভাবে সমীকরণ গঠন করতে হবে, আর সেই ধরতে যে সূত্র প্রয়োগ করলে তাড়াতাড়ি হবে না উৎপাদকে বিশ্লেষণ করলে তাড়াতাড়ি হবে, ওটা আসবে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি সমাধান করতে পারবে। সময় পরীক্ষার টাইম কি, সময় ইম্পর্টেন্ট, সেই জন্য প্র্যাকটিস অবশ্যই করে রাখবে। তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই। এই যে প্র্যাকটিস যত করবে তত অ্যাকুরেসি বাড়বে, তত তোমাদের কনফিডেন্স বাড়বে, তত তোমরা 100% নাম্বার অবশ্যই পাবে। যদি ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই 100%। ম্যাথামেটিক্সে অনেকেই 100-এ 100 পায়, সেটাই তোমাদের লক্ষ্য। ম্যাথামেটিক্সে আমাকে 100-এ 100 পেতে হবে, সেই জন্য স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ইউনিট ম্যাটার, ইউনিট না হলে পুরো অঙ্কটাই করে আসলে তুমি ভাবছো আমি এই অঙ্কটা ঠিক করে এসেছি কিন্তু আমি ইউনিট লিখিনি, তাহলে সেখানে তোমার কি 1-2 নাম্বার কাটা পড়ে যাবে। তাহলে তুমি যেখানে 100 পেতে সেখানে দেখবে 96 পেয়েছো, কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি কোথায় ভুল করেছো, তাহলে তোমার ইউনিটে কাটাও যেতে পারে। সেই জন্য ইউনিট অবশ্যই ধ্যান সে মনে করে লিখবে। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।